কোনো মেগা প্রকল্প যখনই এটা প্রকল্পগুলো যখন হয়েছে তখন তার বিভিন্ন ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ফিজিবিলিটি স্টাডি সবকিছু করেই ঋণ ভিত্তিতে হয়েছে। সম্পূর্ণ ৮০% ফাইন্যান্স করেছিল বিদেশি সংস্থাগুলো, যে কারণে মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির কোনো সুযোগই ছিল না। কারণ মেগা প্রকল্পের কথা যেটা জানলাম যে আওয়ামী লীগ ভালো ছিল, খারাপ ছিল শুধু ইউনূস সরকার। কারণ আপনি আওয়ামী লীগের বিষয়ে আপনার বেশ দুর্বলতা আছে, বাট এই আপনার অনেক রাগ আছে ইউনূস সরকারের উপরে। ইউনূস সরকার অনেক খারাপ ছিল। একই সাথে আমি শেষ করি ভাই, একই সাথে ভারত রক্ষী বাহিনী তৈরি করেছিল। ভারত রক্ষী বাহিনী তৈরি করেছিল ৭২ সালে। আপনি ইন্টারনেটে গেলে টের পাবেন যে কাদেরকে দিয়ে ভারত। বিগত 18 মাস সরকারে আমরা আশা করেছিলাম যে অভিযোগগুলো নিয়ে আসছিল। একটি জিনিস আপনাকে বলি যে জুলাইয়ের আন্দোলন যেটা ছিল, আন্দোলন ছিল একটা কোটা বিরোধী আন্দোলন। সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু সরকার পথের আন্দোলনের রূপ নেয়, একটা নতুন সরকার গঠন হয়। এবং এটার প্রেক্ষাপটে অনেক কথাই কিন্তু আমরা শুনেছিলাম যে মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি হয়েছে, $280 বিলিয়ন এদেশ থেকে পাচার হয়েছে। তারপরে আবার এক একটা মন্ত্রী এমপি তাদের শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরাও বিশ্বাস করেছিলাম, আমরাও এই জিনিসগুলো ধারণা করেছিলাম। কিন্তু ইন্টারিম সরকার 18 মাস পর্যন্ত একটি দুর্নীতি মামলাও তাদের মতো করতে পারেনি। কেন করলো না? 18 মাস সময়তে আপনি কিন্তু 18 টাকা দুর্নীতি প্রমাণ পেলেন না। আমি আপনাকে একটু উদাহরণ দিই, আমি আপনাকে বিশ্লেষণ দিয়ে বলি। বাংলাদেশে মেগা প্রকল্প হয়েছিল হলো ডেপ্ট ইকুইটি রেশিওর ভিত্তিতে। এই মেগা প্রকল্পগুলো তো বাংলাদেশের অর্থায়ন ছিল 20%, বিদেশি অর্থায়ন ছিল 80%। কোন মেগা প্রকল্প যখনই এটা প্রকল্পগুলো যখন হয়েছে তখন তার বিভিন্ন ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ফিজিবিলিটি স্টাডি সবকিছু করেই ঋণ ভিত্তিতে হয়েছে। সম্পূর্ণ ৮০% ফাইন্যান্স করেছিল বিদেশি সংস্থাগুলো, যে কারণে মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির কোনো সুযোগই ছিল না। কারণ মেগা প্রকল্পগুলো ধাপে ধাপে টাকা মানে বরাদ্দ হয়েছে। কিছু আপনাকে উদাহরণ দিই, আপনি একটা ব্যাংকে গেলেন, মনে করেন যে আপনি যা বললেন যে আমার 1 কোটি টাকা লোন লাগবে। ব্যাংক তখন আমি একটা হাউস বিল্ডিং লোন বানাবো, আমি একটা বিল্ডিং বানাবো, হাউস বিল্ডিং লোন লাগবে, আপনার 1 কোটি টাকা লাগবে। ব্যাংক তখন আপনাকে কি করবে জানেন? আচ্ছা, ব্যাংক তখন বলবে যে আপনি 20 লক্ষ টাকা দেন, আমি 80 লক্ষ টাকা দিব। আপনাকে স্টেপ বাই স্টেপ ব্যাংক টাকা দিবে। আপনার সক্ষমতা, পরিশোধের সক্ষমতা, আর্থিক অবস্থা যাচাই করে ব্যাংক আপনাকে লোন দিবে। মেগা প্রকল্পগুলোতেও যে এই প্রকল্পগুলোতে টাকা পয়সা সেভাবেই দেওয়া হয়েছিল, যে কারণে মেগা প্রকল্পগুলোর 1 টাকা দুর্নীতি তারা প্রমাণ দেখাতে পারেনি। কারণ ব্যাংক অ্যাকাউন্ট আপনি জানেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট হিসাব সবগুলো ব্যাংকে সার্চ করা হয়েছিল। কিন্তু ইন্টারিম সরকার, ডক্টর ইউনূস সরকার একজন মন্ত্রীর অ্যাকাউন্টেও কোনো ব্যালেন্স জাতির সামনে শো করতে পারেনি। কেন করলেন না? দেখাইতেন অমুক 100 কোটি টাকা মালিক হয়েছে, অমুক 1000 কোটি টাকা মালিক হয়েছে, অমুক 300 টাকা তার অ্যাকাউন্টে। আচ্ছা, আমি ধরেই নিলাম তারা দেশ থেকে চলে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট কি নিয়ে গেছে, সাথে করে ব্যাংক কি নিয়ে গেছে, কিছু টাকা তো তার ব্যাংকে থাকবে, সেটা জাতির সামনে প্রকাশ করেন যে অমুক মন্ত্রীর অ্যাকাউন্টে 100 কোটি টাকা পাওয়া গেছে, তার ওখানে 50 কোটি টাকা তার মায়ের নামে এফডিআর পাওয়া গেছে, আমরা একটু দেখি। আপনি সেটা না পেয়ে আপনি অন্যদিকে গেলেন। দ্বিতীয় কথা হলো, বলা হচ্ছিল হাজার হাজার বিলিয়ন ডলার পাচার। একটা প্রশ্ন করি যে আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন, ভূমিমন্ত্রী সম্পত্তির পরিমাণটা আসলে দেশের বাইরে করতে, সেই সম্পত্তিটা কি উনি যদি পাচার না হয়ে থাকে, টাকা পাচার হয় নাই, কিছুই হয় না যেটা আপনি বললেন, যে তাহলে এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তিনি কিভাবে ইউকেতে বানালেন, অন্য সব দেশে বানালেন? আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখতেছি যে গত 1 বছরে 41% সুইস ব্যাংকে টাকা জমা হয়েছে। এই টাকাটা কোন ভূমিমন্ত্রী করতেছে একটু বলবেন? এই 41% সেখানে কিন্তু সেই প্রতিবেদনে কিন্তু এটাও বলা হয়েছে যে সুইস ব্যাংকে টাকা জমা হচ্ছে মানেই টাকা পাচার হচ্ছে না, তার প্রসেসিংটা কিভাবে সেখানে জমা হচ্ছে সেই বিষয়টাও কিন্তু তারা সুইস ব্যাংকে আমাদেরকে ইন্টারেস্ট দেয়, সেটা কিন্তু দেয় না। সুইস ব্যাংকে আমাকে 12% ইন্টারেস্ট দেয় না। সুইস ব্যাংকে যে শুধু টাকা পাচার করে জমানো হচ্ছে সেটা নয়, বাংলাদেশিরা যারা দেশের বাইরে বিভিন্ন দেশে রয়েছেন সেখান থেকেও তারা সুইস ব্যাংকে টাকা জমা করে। মনির ভাই, আমার দুটো কথা আছে, আমার দুটো পয়েন্ট আছে। আচ্ছা মনির ভাই, এই আমার দুটো পয়েন্ট আছে, আমি একটু বলি। প্রথমত মেহেদী ভাই, মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারছি যেটা হলো যে আওয়ামী লীগের আমলে কোনো দুর্নীতি হয় না, আওয়ামী লীগের আমলে কোনো দুর্নীতি হয় নাই, আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টে কোনো দুর্নীতি হয় নাই, কিন্তু আমাদের রিজার্ভ মাত্র $17 বিলিয়নে নেমে এসেছিল, এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপি এরা কোনো দুর্নীতি করে নাই। এবং আপনার কথায় যেটা জানলাম যে আওয়ামী লীগ ভালো ছিল, খারাপ ছিল শুধু ইউনূস সরকার। কারণ আপনি আওয়ামী লীগের বিষয়ে আপনার বেশ দুর্বলতা আছে, বাট এই আপনার অনেক রাগ আছে ইউনূস সরকারের উপরে। ইউনূস সরকার অনেক খারাপ ছিল। একই সাথে আমি শেষ করি ভাই, একই সাথে
ভারত ভারত রক্ষী বাহিনী তৈরি করেছিল। ভারত রক্ষী বাহিনী তৈরি করেছিল 72 সালে। আপনি ইন্টারনেটে গেলে টের পাবেন যে কাদেরকে কাদেরকে দিয়ে। ভারত বিডিআর হত্যা করেছিল, আমাদের বিডিআর আমার 57 জন অফিসারকে মেরেছিল, এবং সেটা করেছিল। এবং শুধু তাই না, বিডিআর এবং সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব থেকে বড় দুইটা শক্তিকে তারা মুখোমুখি নিয়ে এসেছিল। তো ভারত প্রতিনিয়ত সীমান্তে মানুষ মেরে যাচ্ছে, সে কম আর বেশি মেরে যাচ্ছে। এই যে জুলাই আন্দোলনের পরে যত আওয়ামী সন্ত্রাসী, বিভিন্ন সন্ত্রাসী সবাই ভারতের আশ্রয় প্রশ্রয়ে আছে, যারা অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পর্যন্ত আছে। গুম খুনের যে কমিশন হয়েছিল, তারা তো বলেছিল যে প্রায় 3600-র উপরে, 3600-র উপরে গুম হয়েছিল বিগত সরকারের আমলে। এবং তারা এটাও বলেছে আপনার যে ওই গুম কমিশনের রিপোর্টে, যে প্রায় 3000-এর উপরে অলরেডি গুম করে নাই, বাট সরকার তাদেরকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। তারা ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আছে, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক। তো এই যে দেখেন, আবার অনেকে আপনি প্রসঙ্গটা তুললেন যে আচ্ছা, এই যে এই পয়েন্ট গুলো বিগত 16 বছরে তারা দেয় না কেন, এই 5ই আগস্টের পরে এত পয়েন্ট দিচ্ছে কেন? কারণ হলো, আগে পয়েন্ট দিলে তো গুম হয়ে যেত, আগে পয়েন্ট দিলে তো খুন হয়ে যেত। 4000-এর মতো মানুষ তো অলরেডি গুম হয়েছে, যারা যেখানে সেনাবাহিনীর অফিসাররা পর্যন্ত এটা থেকে নিস্তার পায় নাই। কর্নেল হাসিন বীর প্রতীকের মতো মানুষকেও গুম করা হয়েছে, ব্রিগেডিয়ার আজমির মতো মানুষকেও গুম করা হয়েছে, মেজর মহসিনের মতো মানুষকেও আয়নাঘরে রাখা হয়েছে। তো তো এই যে, তো এ কারণে বলছি যে এই যে আপনার তাদের উপরে এত সিম্পেথি কেন? মানে এই যে ভারতের উপরে এত সিম্পেথি কেন? না, আমার কথা শেষ। কারণ আমি আমার আত্মমর্যাদা নিয়ে রাখতে চাই, আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। যে বন্ধুর মতো আচরণ করবে না, আমি তার শত্রু হব না, বাট আমি তার সাথে প্রফেশনাল সম্পর্ক রাখবো, আত্মমর্যাদার সম্পর্ক রাখবো। আমি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে চাই না। এবং যারা এই কথাগুলো বলবে তাদের আলাদা মতলব আছে, এবং তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এবং যারা ভারতের এজেন্ডা, কিংবা আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ পুনর্বাসনের যে সকল ন্যারেটিভ আমাদের সামনে বিভিন্ন ভাবে আনা হচ্ছে, আমি এই বিষয়টাকে নিন্দা জানাই, আমি এই বিষয়টাকে পছন্দ করি না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাকে যদি একটু ছেড়ে দেন, এখন ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হয়েছে মনে হয়, আমি একটু খেলা দেখতে যাবো। আমি 1 মিনিটে শেষ করবো। জি, ধন্যবাদ। আপনি যদি একটু মানে কথাগুলো একটু শুনে যেতেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। সেটা হলো প্রথম যেটা যে প্রশ্নটা ছিল যে মানে মেগা প্রকল্পে দুর্নীতি হয়নি। আমিও এটা বিশ্বাস করতাম যে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, 5ই আগস্টের আগে আমিও দুর্নীতি বিশ্বাস করতাম। কিন্তু আমি যখন ইউনূস সরকার কোনো প্রমাণ দিতে পারলো না, কোনো মানে ট্রানজাকশন অফ রেকর্ড দেখাতে পারলো না, প্রুফ অফ এভিডেন্স দেখাতে পারলো না, এবং যখন তারা বললো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এত দুর্নীতি হয়েছে, রাশিয়া যখন তাকে ডিফেন্ড করলো, এর পাল্টা যখন তারা কোনো জবাব দিতে পারলো না, তখন আমি এই প্রশ্নটা তুলেছি যে দুর্নীতির অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা, এটা যাচাইয়ের প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, জুলাই আন্দোলন হয়েছিল হলো কোটা আন্দোলন, কোটা থাকবে না। এই যে কোটা আন্দোলন, বাংলাদেশের কোটা আন্দোলনের সবচেয়ে অনিয়ম, সবচেয়ে আমি বলবো যে একটা জুলুম নির্যাতনের খাত হলো বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। সেই পোষ্য কোটা কি বাদ হয়েছে বাংলাদেশ থেকে? আপনি মুক্তিযুদ্ধ কোটা বাদ দিলেন, আপনি অন্যান্য নারী কোটা বাদ দিলেন, বাংলাদেশে প্রাইমারি স্কুলে যে নারী কোটা ছিল সেটা তুলে দিলেন। কিন্তু বাংলাদেশের অনিয়ম দুর্নীতির সবচেয়ে বড় এন্ট্রান্স জায়গা হলো বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। সেই পোষ্য কোটা কি উঠেছে? সে কি বাতিল করতে পেরেছেন? আপনি পারেন নাই। আপনি আসল জায়গাতে পোষ্য কোটায় হাত দিতে পারেন নাই। অর্থাৎ যে বৈষম্যের জন্য বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম, তার মানে অনেকাংশে এখন অপূর্ণ রয়ে গেছে। আমি আপনাকে উদাহরণ দিই। অন্য কোটাগুলোতে তাও পড়াশোনা করে এসে লিখিত পরীক্ষা দেওয়ার পর ভাইবা দিয়ে একটা ছেলে যাচাই বাছাই হওয়ার পরে সে কোটাটা অর্জন করে। বাট একটা পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ে শুধু টিচার হওয়ার কারণে অল্প মার্ক পেয়েও সে বিশ্ববিদ্যালয়তে যে কোনো সাবজেক্টে পড়ার চান্স পাচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ঢুকছে পোষ্য কোটা নিয়ে অনিয়ম দুর্নীতি করে, এবং সেখানে সুযোগ রয়েছে আর কি, এটা বৈষম্য। তৃতীয় কথা হলো রিজার্ভের কথা বললেন যে কেন $17 বিলিয়ন রিজার্ভ মানে নেমে গিয়েছিল। আমি আপনাকে উদাহরণ দিই। একটি দেশের রিজার্ভের প্রয়োজন হলো 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য। সেই হিসেবে বাংলাদেশের দরকার $6 বিলিয়ন করে $318 বিলিয়ন। বাংলাদেশে তো $35 বিলিয়ন রিজার্ভ নাই। এই 35 বিলিয়ন রিজার্ভ বাড়াতে গিয়ে আপনি কি করেছেন? আপনি আজকে বাংলাদেশে আরো অনেক মেগা প্রকল্প চালু হওয়ার কথা ছিল 2025 সালে, সেগুলো একটাও চালু হয় নাই।
রূপপুর আজকে কমপ্লিট হয় নাই। আজকে রংপুর থেকে বুড়িমারি পঞ্চগড় পর্যন্ত 6 লেনের রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল, সে কাজ এখনো শুরু হয় নাই। আজকে মেট্রো রেলের দ্বিতীয় রুট 6টা রুটের মধ্যে দ্বিতীয় রুট আজকে চালু হয়ে যাওয়ার কথা ছিল, সেই চালুগুলো হয় নাই। অর্থাৎ আপনি উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে যখন রিজার্ভ বাড়াতে গিয়েছেন, সেটা আলটিমেটলি আমাদের কোনো কাজ হয়নি। সুতরাং রিজার্ভ বাড়ানোর একটা আমি মনে করি একটা মানে এই রিজার্ভ বাড়াতে গিয়ে রিজার্ভ বাড়ানো কি ডলারের রেট কমেছে, আমাদের আমদানি ব্যয় কি কমেছে, রপ্তানি কি বৃদ্ধি পেয়েছে, তাহলে এই রিজার্ভ বাড়ে আমার কি লাভ হচ্ছে? এরপরেও তো বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, সবকিছুর দাম বাড়াতে হচ্ছে, তাহলে রিজার্ভ দিয়ে আমি কি করবো? ভাইরাস আমার উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে, আমার মেগা প্রকল্পগুলো চালু ছিল, সেটা আরো চালু হওয়ার কথা ছিল, দ্বিতীয় পদ্মা সেতু ওয়াই সেতু হওয়ার কথা ছিল, সেটা আমি আজ পর্যন্ত চালুই করতে পারলাম না। আমার অনেক প্রকল্প বন্ধ করে মেগা প্রকল্প এই রিজার্ভ গুলো বাড়ানো হয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি যেটা বলবো সেটা হলো যে কোনো অভিযোগ থাকলে সেটা তথ্য প্রমাণ, সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে, একদম রেকর্ড অফ ট্রানজাকশন থাকতে হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে অভিযোগ করলে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। আমি এতটুকু বলবো।